আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 সম্পর্কে, যেটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে এবং এ ব্যাপারে নাগরিকবৃন্দ তাদের মতামত প্রকাশ করে যাচ্ছে। আমরা বিভিন্ন নাগরিকদের মতামতের ভিত্তিতেই বর্তমান অধ্যাদেশটি নিয়ে এটির অতীত এবং বর্তমান অবস্থা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই। আপনারা স্ক্রিনে বর্তমান অধ্যাদেশটির কপি দেখতে পাচ্ছেন। আমরা এটির ধারাগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। অধ্যাদেশটি বর্তমান সরকারি চাকরি আইন 2018 এর 37 ধারার ক হিসেবে নতুন করে সংযোজিত হয়েছে। এ ধারাটিতে যা বলা হচ্ছে সেটি হচ্ছে, যদি কোনো সরকারি কর্মচারী উপধারা ক এমন কোনো কার্যে লিপ্ত হন যাহা অনানুগত্যের সামিল বা যাহা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে। এখানে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে যে কথাটি বলা যায় সেটি হচ্ছে যে অনানুগত্য বলতে কি বোঝায়। অনানুগত্য বলতে বোঝায় আমি একটা কথা আপনাকে অর্ডার করেছি, আপনি সে কথাটি মেনে চলবেন। যদি আপনি কথাটি মেনে চলতে অস্বীকৃতি জানান, সেক্ষেত্রেই আপনি অনানুগত্য পোষণ করলেন, বা যে কাজটি যেভাবে করতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার যেভাবে রয়েছে সেভাবে না করাটাই মূলত অনানুগত্য। এখানে সততার সাথে যে সমস্ত কর্মচারীরা কাজ করে থাকেন, তারা যদি অসৎ কোনো কর্তৃপক্ষের অধীনে থাকে, তখন অসৎ কর্তৃপক্ষ অবশ্যই তার অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বা দুর্নীতির করার সুযোগ গ্রহণ করার জন্য অধস্তন কর্মচারীদেরকে অসৎ আদেশ দিতে পারেন, এবং তখন যদি ওই সৎ কর্মচারীটি এই আদেশটি মান্য না করে, সেক্ষেত্রে তাকে অনানুগত্য পোষণ করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে, যেমনটি এই অধ্যাদেশে বলা হচ্ছে। অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে একজন ব্যক্তি নৈমিত্তিক ছুটির জন্য তার কিন্তু আগে থেকেই কর্মকর্তাকে জানানো বাধ্যতামূলক নয়, বরং ছুটি ভোগ করার পরেও নৈমিত্তিক ছুটির আবেদন পেশ করা যায়। এখানে যদি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টিকটু অবস্থানে কোনো কর্মচারী থাকে বা অধস্তন কোনো অন্য কোনো কর্মকর্তাও থাকে, তাকে প্রেসারে ফেলার জন্য বা তাকে দোষী সাব্যস্ত করবার জন্য এটি বলা যায় যে সে ছুটি ছাড়াই আমার কর্মস্থলে অনুপস্থিত ছিল। আপনাকে মনে রাখতে হবে, নৈমিত্তিক ছুটি দেওয়াই হয় যে একজন ব্যক্তি হঠাৎ করে তার পারিবারিক ব্যক্তিগত কোনো সমস্যা হলে তিনি যেন সেখানে নিজের সমস্যার সমাধানে উপস্থিত থাকতে পারেন। এই আইনটিও অপপ্রয়োগ হবার সমূহ সম্ভাবনা রয়েছে। উপধারা গতে বলা হচ্ছে, অন্য যে কোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করিবার নিমিত্ত উস্কানি দেন বা প্ররোচিত করেন। ঘতে বলা হচ্ছে, যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্ম সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহা হইলে উহা হইবে একটি অসদাচরণ এবং তজ্জন্য তিনি উপধারা 2 বর্ণিত যে কোনো দণ্ডে দণ্ডিত হইবেন। এবার আসি এই সমস্ত অপরাধে যে শাস্তিগুলো দেওয়া হয়েছে। উপধারা 2 বলা হচ্ছে, উপধারা 1 উল্লিখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্নবর্ণিত যে কোনো দণ্ড প্রদান করা যাইবে, যথা ক নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, খ চাকরি হইতে অপসারণ এবং গ চাকরি হইতে বরখাস্ত। এবারে আসি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, যেটি বিগত সরকার কর্তৃক প্রণীত হয়েছিল। সেই আইনে যে দণ্ডে উল্লেখ করা হয়েছে, দণ্ডের ভিত্তি 3 ধারায় বলা হচ্ছে, অসদাচরণের দায়ে দোষী হন, দুর্নীতিপরায়ণ হন, পলায়নের দায়ে দোষী হন, শারীরিক বা মানসিকভাবে অসমর্থ হন। এক্ষেত্রে আমরা বর্তমানে দুটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অসদাচরণের দায়ে দোষী হন এবং দুর্নীতিপরায়ণ হন। এই দুটি বিষয়
আমরা দেখব এখানে কি কি দণ্ড রয়েছে। দণ্ড এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে গুরুদণ্ড এবং অন্যটি হচ্ছে লঘুদণ্ড। গুরুদণ্ডের মধ্যে রয়েছে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকুরি হইতে অপসারণ এবং চাকুরি হইতে বরখাস্তকরণ। এছাড়া লঘুদণ্ডে রয়েছে তিরস্কার, চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্র ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, কর্তব্যে অবহেলা বা সরকারি আদেশ অমান্য করিবার কারণে সংঘটিত সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশবিশেষ বেতন বা আনুতোষিক হইতে আদায় করা অথবা বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ। এই আইনের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এই আইনের দণ্ডগুলোর কোন কোন অপরাধের কারণে কোন দণ্ড দেওয়া যাবে সেটি বিস্তারিত বর্ণনা করা হয়েছে ধারা 4(5) ইওতে বলা হচ্ছে দুর্নীতির জন্য যে কোনো দণ্ড, তবে উক্ত অপরাধের পুনরাবৃত্তির ক্ষেত্রে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ দণ্ড ব্যতীত যে কোনো দণ্ড। অর্থাৎ একজন কর্মচারী যদি দুর্নীতির দায়ে দোষী হন তবে তাকে যে কোনো দণ্ড দেওয়া যাবে। এখানে লঘুদণ্ডের তিরস্কারও তার অন্তর্ভুক্ত। এখন দর্শকদের মনে প্রশ্ন আসতে পারে, তিরস্কার কি? তিরস্কার হচ্ছে এমন একটি শাস্তি যেটি মৌখিকভাবে দেওয়া হয় এবং বলা হয় আপনি কাজটি করেছেন, এটি ঠিক করেননি এবং ভবিষ্যতে এটি না করবার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি বা বলা হচ্ছে। এতটুকুই কি একজন ব্যক্তির দুর্নীতির শাস্তি হতে পারে? এখানেই মূল লুকোচুরিটা নিহিত রয়েছে। কর্মচারীরা কোনো আচরণে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা অসন্তুষ্ট হন, তার বিরুদ্ধে অনানুগত্যের দেখিয়ে তাকে চাকরিচ্যুত করবার জন্য নতুন আইন প্রণয়ন করেছে, কিন্তু নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য বা নিজেদের দুর্নীতিকে কোনোভাবে যেন সেটা না আসে, সুতরাং সেই দুর্নীতির জন্য পুরাতন আইনই বহাল আছে। অর্থাৎ দুর্নীতি হলে দীর্ঘ তদন্ত হবে, তদন্তের পর তদন্ত হবে, সময়ক্ষেপণ হবে, এরপর এক সময় তারা সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু ছোট্ট আচরণ, যেটি হয়তো কোনো সৎ কর্মচারী তার ঊর্ধ্বতন কর্মকর্তার অসাংবিধানিক বা অন্যায্য অর্ডারকে ফলো করতে পারে নাই, এ কারণে তাকে চাকরিচ্যুত করবার জন্য একটি বাংলাদেশের শক্তিশালী ক্যাডার কর্মকর্তারা তারা তাদেরকে চাকরিচ্যুত করবার জন্য একটি ষড়যন্ত্রমূলক আইন প্রণয়ন করেছে বলে সুধীজন মনে করেন। এ ব্যাপারে টিভি টকশো এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কাজ করেছেন তারা পত্রপত্রিকা এবং মিডিয়াতে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছেন। অনেকেই এই আইনটিকে, বেশিরভাগ মানুষই এই আইনটিকে একটি কালো আইন হিসেবেই অভিহিত করেছে। ফেসবুক যোদ্ধারা এটিকে আবার ভাবছে যে এটি মনে হয় দুর্নীতির বিরুদ্ধে একটি ইউনিট সরকারের নতুন পদক্ষেপ, কিন্তু আসলে এই আইনে কোথাও দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার জন্য কোনো রকম কোনো কথাই বলা হয়নি। অথচ মিডিয়া এবং অন্যান্য যারা আইনটি না পড়েই সরকারি কর্মচারীদেরকে সচিবালয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কথা বলছেন, তারা এটিকে বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে আইন প্রণয়নের কারণে এটি হয়েছে, কিন্তু আসলে দুর্নীতির জন্য যে পুরাতন ফ্যাসিস্ট সরকারের আইন ছিল সেটি এখনো বহাল আছে। অর্থাৎ দুর্নীতির কারণে তাকে শাস্তির সম্মুখীন নাও হতে পারে, কিন্তু সামান্য অসদাচরণ, সামান্য ছুটি বা অন্য যে কোনো বিষয়ে তাদেরকে চাকরিচ্যুত করবার জন্য নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে বলে সুধীজন মনে করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে অধ্যাদেশটি পড়া এবং বিদ্যমান আইনটি জানার পর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।